আমি 10 ঘন্টার জন্য একটা দেশ সফরে গিয়েছিলাম। খুব ছোট দেশ, তাদের নিজস্ব জনশক্তি হইল মাত্র তখন 2.5 লাখ, আর বিদেশি লোক আছে 3.25 লাখ। এই মিলাইয়া তাদের 5.25 লক্ষ লোকের দেশ, আমাদের একটা উপজেলার সমান ছোট্ট দেশ, কিন্তু বিশ্বের মধ্যে সবচেয়ে ধনী দেশ। এই দেশে মাথা পিছু আয় আমেরিকা ইউরোপের চাইতে এই দেশের মানুষের বেশি। আমি ওই দেশ সফরে যাইনি, তাদের এয়ারলাইন্সে অন্য দেশে যাওয়ার পথে আমার 11 ঘন্টার স্টপ ওভার ছিল। আমি চিন্তা করলাম যে এই সুযোগ আমি কেন হাতছাড়া করি, আমি একটু ট্রাই করে দেখি অন অ্যারাইভেল ভিসায় আমাকে ভিতরে ঢুকতে দেয় কিনা। আমি গেলাম, বললো সরি, ইটস নট অ্যাপ্লিকেবল ফর দ্য বাংলাদেশি সিটিজেন্স। আমি বললাম যে আমার এই সাদা দাড়ি, চুল, ভ্রু এগুলা দেখেও কি তোমাদের একটু মায়া লাগে না? কোনদিন মরে যাব, মরার আগে তোমাদের দেশটা আমার দেখার স্বাদ এটা কি অপূরণ থেকে যাবে? এই বুড়া লোকটাকে একটু এক্সেপশন হিসেবে নেওয়া যায় না? আমার মুখের দিকে কিছু সময় চাইয়া হেসে দিল, দিয়ে বললো যে তুমি ওই ডেস্কে যাও, একটা ফর্ম পূরণ করে চলে আসো। আমার সাথে আরেকজন ছিলেন, তিনি অবশ্য নওজোয়ান। আমরা দুইজন গেলাম, দেখি যে ওই লোকটা তার মানে ডেস্কের পিছনে পিছনে আমাদের সাথে চলে আসছে। আইসা আমার পাসপোর্ট নিল, ওর পাসপোর্ট নিল, নিজেই ফিল আপ করলো, করে বললো যে পুট ইউর সাইন সিগনেচার হেয়ার। সাইন সিগনেচার দিয়ে কাগজগুলো নিয়ে স্থান, এখন ভিতরে চলে যাও। গেলাম, দেশটা ঘুরে ঘুরে দেখলাম, চমৎকার সাজানো গুজানো একটা দেশ। যিনি গাইড ছিলেন তিনি একজন ডাক্তার, আমাদের সিরাজগঞ্জে বাড়ি, ইএনটি স্পেশালিস্ট। আমি জিজ্ঞেস করলাম, ভাই এত সুন্দর দেশ এরা সাজালো কিভাবে? প্রসঙ্গত এটাও বলতে হয় যে ওই দেশের রাজার একটা সালাম আমরা পেয়েছিলাম। আমাদের গাইড বলতেছিল আপনার কপাল ভালো থাকলে সালাম পেয়ে যাবেন, রাজা আপনাকে সালাম দিবে। আমি রাজা সালাম দিবে? বলে হ্যাঁ, রাজা সালাম দিবে, আপনার কপাল ভালো থাকে। হঠাৎ করে অপর দিক থেকে আসতেছে একটা জিপ, বললো যে এটা রাজার জিপ, সালাম পেয়ে যাচ্ছেন আপনারা। নিজেই ড্রাইভ করতেছে, গাড়িতে দ্বিতীয় কোনো লোক নাই, সামনে পিছনে কোনো এসকর্ট নাই, একটা মোটরসাইকেলও নাই, কোনো পুলিশ নাই, ফোর্স নাই, সিকিউরিটি নেই। সালাম দিয়ে দিয়ে তিনি এক হাতে ড্রাইভ করে চলে যাচ্ছেন, মিষ্টি হাসি দিয়ে সালাম দিচ্ছেন। তাই বললাম কি আশ্চর্য, দেশ ছোট হোক কিন্তু একজন শাসক তো, তার কোনো সিকিউরিটি লাগে না? ওই নো। বললাম কেন লাগে না? বলে যে উনি একা খায় না, সবাইকে নিয়ে খায়, যার যেটা পাওনা সবাইকে দেয়, সবাই সন্তুষ্ট, কারো কোনো ডিমান্ড নাই। আমাদের দেশের বকলম শ্রমিকরাও যারা এখানে আছে, তারাও মাসে 2-2.5 লাখ টাকা রুজি করে, এবং তারা প্রত্যেকে একটা প্রাইভেট কার মেনটেন করে। আমরা জিজ্ঞেস করলো আপনি কি এই সিটিতে কোনো বাস দেখেছেন? আমি বললাম না। আমি বললাম কত লোককে আমাকে জিজ্ঞেস করলো হাঁটতে দেখেছেন? আমি বললাম তাও দেখলাম না। বলে যে এভরি পার্সন হ্যাভ হিজ ওন কার। পরিবারের সদস্য 5 জন হলে 5 জনের 5টা। আল্লাহ এত সম্পদ দিলেন এই দেশটাকে। আমি জিজ্ঞেস করলাম এই দেশটা কত সাল থেকে এরকম হলো? বললেন মাত্র 13 বছর। তার আগে কি ছিল? বলে যে তার আগে কোনো সময় আমেরিকা, কোনো সময় ব্রিটিশ এদেরকে এদের সমস্ত সম্পদ চুরি করে নিয়ে গেছে। এই দেশটা হইল দারুস সালাম, ব্রুনাই। জিজ্ঞেস করলাম রাজা উনি কি, ওনার কোয়ালিফিকেশন কি? বললো যে এমনি তিনি গ্রাজুয়েট এবং মাস্টার্স, তবে তিনি কোরআনেরও হাফিজ। জিজ্ঞেস করলাম তার মন্ত্রী পরিষদের কম্পোজিশনটা কেমন? বললেন যে তার ছেলে প্রধানমন্ত্রী। আমি বললাম তিনিও কি হাফিজ? বলে হ্যাঁ, উনি হাফিজ ও আলেম। রাতের বেলা নিয়ে গেল একটা গ্রাম দেখাতে, ওয়াটার ভিলেজ, পানির উপর ভাসমান একটা গ্রাম। আশ্চর্য, সেখানে গিয়ে দেখি ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, এভরি সোশ্যাল ফেসিলিটি, এমনকি পানির উপরে একটা ভাসমান পার্ক করে দিয়েছে, খেলার মাঠ করে দিয়েছে। আমি জিজ্ঞেস করলাম এই লোকগুলা পানিতে বসবাস করে কেন, স্থলভাগে যায় না কেন? কয়ে যে এটা তাদের বুনিয়াদী পেশা, এরা পানি ছাড়তে চায় না। এই জন্য রাজা স্থলভাগে সকল ফেসিলিটি এনে জলভাগে দিয়ে দিছে।
আমি জিজ্ঞেস করলাম যে এর আগেও তো অনেক শাসক ছিল, তারা কি বিদেশ থেকে এসে শাসন করেছে? কয় না, এদেশের মানুষই শাসন করেছে। জিজ্ঞেস করলাম বদলে গেল কিসের বলে? বললো যে এই দেশে এখন কোরআনের আইন চলে, এই জন্য বদলে গেছে।